এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফির যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারতের নদ-নদী ব্যবস্থা বা ইন্ডিয়ান ড্রেনেজ সিস্টেম। এই ইন্ডিয়ান ড্রেনেজ সিস্টেম সম্বন্ধে আমাদের প্রায় প্রতিটি পরীক্ষায় কোশ্চেন এসে থাকে। তাই আমরা এই যে ভারতের ড্রেনেজ সিস্টেম, সেই ড্রেনেজ সিস্টেম সম্বন্ধে খুব ডিটেলসে জেনে থাকবো। তো দেখো, প্রথমে কি আছে, প্রথমে হচ্ছে ড্রেনেজ সিস্টেম বা ভারতের জল নিগম প্রণালী বা নদ নদী ব্যবস্থা। তো এই ড্রেনেজ সিস্টেম কি সেটা সম্পর্কে আমরা প্রথমে জানবো। তো প্রথমে জানবো আমরা ড্রেনেজ সম্বন্ধে। ড্রেনেজ কি? ড্রেনেজ হচ্ছে যখন কোনো জলপ্রবাহ একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন তাকে আমরা কি বলবো? ড্রেনেজ। এবার হচ্ছে দেখো, ড্রেনেজ সিস্টেম লেখা আছে। তাহলে ড্রেনেজ সিস্টেম কি? ড্রেনেজ সিস্টেম হলো এই ধরনের যখন একাধিক খাতের মধ্য দিয়ে জলধারা প্রবাহিত হয় তখন সেটাকে আমরা বলবো যে ড্রেনেজ সিস্টেম। ভারতের যে প্রধান নদীগুলি এবং তার উপনদীগুলি এই ড্রেনেজ সিস্টেমের অন্তর্গত বা সেগুলোকে আমরা বলবো যে ড্রেনেজ সিস্টেম। এরপর আমরা জানবো যে কোন অঞ্চলের নদী ব্যবস্থা কোন কোন বিষয়ের দ্বারা প্রবাহিত হয়। তো দেখো, প্রথমে হচ্ছে শিলার আকৃতি ও গঠন, শেপ এন্ড স্ট্রাকচার অফ দা রক্স, অর্থাৎ শিলাটার শেপটা কেমন হবে বা স্ট্রাকচারটা কেমন হবে, কতটা হার্ড হবে না কতটা সফট হবে, সেটার উপর কিন্তু সেখানকার নদীটা প্রবাহিত হয়। দ্বিতীয়ত হচ্ছে যে ভূপ্রাকৃতিগত ঢাল অর্থাৎ ফিজিওগ্রাফিক স্লোপ, সেটা কতটা ঢাল আছে, অর্থাৎ কতটা খাড়া ঢাল আছে না কতটা খাড়া কম ঢাল আছে, সেটার উপরেও কিন্তু সেই নদীটা প্রবাহিত হয়। তৃতীয়ত হচ্ছে যে প্রবাহিত জলের পরিমাণ, সে নদীটা কতটা জল প্রবাহিত হচ্ছে সেটার উপর কিন্তু আমাদের নদীগুলা প্রবাহিত হয়। 4 নম্বর হচ্ছে প্রবাহের সময়কাল অর্থাৎ দা পিরিয়ড অর টাইম অফ দা ফ্লো, অর্থাৎ ফ্লো যেটা আছে অর্থাৎ নদীর যে প্রবাহিত হচ্ছে কত সময় ধরে সেই নদীটা বা কতদিন ধরে সেই নদীটা প্রবাহিত হচ্ছে সেটার উপর কিন্তু আমাদের নদীগুলা কি প্রবাহিত হয়। এরপর আমরা জানে নিব যে উৎপত্তি অনুসারে ভারতের নদী ব্যবস্থাকে কয়টি ভাগে ভাগ করা যায়। তো উৎপত্তি অনুসারে ভারতের নদী ব্যবস্থাকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে হিমালয়ের নদী ব্যবস্থা অর্থাৎ কি হিমালয়ান ড্রেনেজ সিস্টেম, আর একটা হচ্ছে উপদ্বীপীয় ভারতের নদী 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 ব্যবস্থা বা পেনিসুলার ড্রেনেজ সিস্টেম। এই দুটা ভাগে ভাগ করা যায়। তাহলে আমরা এই যে পার্থক্যগুলা অর্থাৎ যে হিমালয়ের নদ নদী এবং উপদ্বীপীয় যে ভারতের নদ নদীগুলো আছে সেগুলার পার্থক্য জেনে নিব। ঠিক আছে, তো প্রথমে আমরা জানবো হিমালয়ের নদ নদী। ঠিক আছে, হিমালয়ের নদ নদীগুলা কি চিরপ্রবাহী, অর্থাৎ এই নদীগুলা প্রায় চিরকাল ধরে সারা বছর ধরে জল প্রবাহিত হয় এবং এগুলা হচ্ছে বরফ গলা জলে পুষ্ট। এই বরফ গলা জলে পুষ্ট বলে নিয়ে বরফগুলা গলে গলে কি হচ্ছে নদীর স্রোতের আকারে সেটা প্রবাহিত হয়। ঠিক আছে, যেমন হচ্ছে গঙ্গা নদী, যমুনা নদী, কোসি নদী ইত্যাদি। এরপর আমরা জেনে নেব উপদ্বীপীয় ভারতের নদ নদী। এই উপদ্বীপীয় ভারতের নদ নদী কি বলছে? মৌসুমী প্রকৃতির, অর্থাৎ এই মৌসুমী জলবহন দ্বারা যে বৃষ্টিপাত হয় এই বৃষ্টিপাতের ফলে কি হয় বর্ষাকালে আমাদের নদীগুলা বেশি জল প্রবাহিত হয়, ওই জন্য বলছে বৃষ্টির জলে পুষ্ট। এই যখন ধীরে ধীরে কি হয় বৃষ্টিটা কমে যায় বা শেষ হয়ে যায় আমাদের, তখন আমাদের এই নদীগুলার যে জলের পরিমাণটা সেই পরিমাণটাও কিন্তু ধীরে ধীরে কমে যায়। উদাহরণ হচ্ছে নর্মদা, কৃষ্ণা, কাবেরী, ঠিক আছে, বা গোদাবরী। হ্যাঁ, এগুলা হচ্ছে উপদ্বীপীয় ভারতের নদ নদী। ঠিক আছে, এরপর আমরা আরো পার্থক্য, এরপর আমরা জানে নিব 2 নম্বর পার্থক্য কি বলছে। এদের অববাহিকা অঞ্চল অনেক বড়, যেমন গঙ্গা, সিন্ধু নদী অববাহিকা ইত্যাদি। এরপর হচ্ছে উপদ্বীপীয় ভারতের নদ নদী, এদের অববাহিকা অঞ্চল অনেক কম, যেমন হচ্ছে নর্মদা, কৃষ্ণা, কাবেরী ইত্যাদি নদী অববাহিকা। এরপর হচ্ছে 3 নম্বর উৎস সমুদ্র থেকে দূরে হওয়ায় নদীগুলির দৈর্ঘ্য সাধারণত দীর্ঘ হয়। যেহেতু এই হিমালয় অঞ্চলের যে নদ নদী এগুলার উৎস সমুদ্র থেকে অনেক দূরে, তাই এদের দৈর্ঘ্য অনেক
বেশি হয়। এবার হচ্ছে উপদ্বীপীয় ভারতের নদী। উৎস সমুদ্রের কাছে হওয়ায় নদীগুলির দৈর্ঘ্য কি হয়? অনেক কম হয়। এরপর হচ্ছে উৎস, এই নদীগুলি এটা উৎস এলাকায় হবে। উৎস এলাকায় এই নদীগুলি গভীর উপত্যকা ও গিরিখাত তৈরি করে, অর্থাৎ এই হিমালয়ের যে নদ নদী আছে, সেই হিমালয়ের নদ নদীগুলি উৎস এলাকায় কি করে? গভীর উপত্যকা বা গিরিখাত তৈরি করে। এই নদীগুলি অর্থাৎ এই উপদ্বীপীয় ভারতের যে নদ নদীগুলি, এই নদীগুলির দৈর্ঘ্য এই নদীর উপত্যকা সাধারণত অগভীর হয়। এরপর হচ্ছে 5 নম্বর, নদীগুলি নৌ চলাচলের উপযোগী। যেহেতু অনেকটা পথ এই নদীগুলি সমভূমির মধ্য দিয়ে প্রবাহিত হয়, তাই এই নদীগুলি নৌ চলাচলের খুব উপযোগী। এরপর আছে উপদ্বীপীয় ভারতের নদ নদী নৌ চলাচলের উপযোগী নয়, কেবলমাত্র বদ্বীপ অঞ্চলে নৌ চলাচল করতে পারে। এরপর আছে 6 নম্বর, সমভূমির নরম মাটিতে প্রবাহিত হয় নদীগুলি আঁকাবাঁকা পথ বা মিয়ান্ডার তৈরি করে। যেহেতু নদীগুলা অনেকটা পথ সমভূমির মধ্য দিয়ে প্রবাহিত হয়, তাই এই নদীগুলি আঁকাবাঁকা পথ তৈরি করে, যেটাকে কি বলে? মিয়ান্ডার। এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় প্রায়ই আসে যে মিয়ান্ডারটা কি। এরপর হচ্ছে উপদ্বীপীয় ভারতের নদ নদী। 6 নম্বর, নদীগুলো শক্ত পাথর এলাকার মধ্যে প্রবাহিত হয়, গস্ত উপত্যকা বা রিফট ভ্যালি তৈরি করে। এরপর হচ্ছে 7 নম্বর, নদীগুলি মোহনায় বদ্বীপ বা ডেল্টা তৈরি করে, অর্থাৎ হিমালয়ের যে নদী, এগুলা নদী মোহনায় কি করে? ডেল্টা বা বদ্বীপ তৈরি করে। আর এই যে উপদ্বীপ ভারতের নদ নদীগুলো আছে, এগুলা বদ্বীপ এলাকায় ছোট ছোট মোহনা এলাকায় ছোট ছোট দ্বীপ বা এস্টুয়ারি তৈরি করে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পার্থক্য। এরপরে আমরা যে নদ নদী আছে, হিমালয়ের নদ নদী, সে সম্পর্কে আমরা ডিটেলসে জানবো। একটু আগে আমরা জানলাম যে ভারতের যে ড্রেনেজ সিস্টেম বা ইন্ডিয়ান যে ড্রেনেজ সিস্টেম, সেটাকে দুটা ভাগে ভাগ করা। একটা হচ্ছে কি না হিমালয়ের ড্রেনেজ সিস্টেম বা হিমালয়ের নদ নদী ব্যবস্থা, এবং দ্বিতীয়টা হচ্ছে পেনিনসুলার ড্রেনেজ সিস্টেম বা উপদ্বীপীয় ভারতের নদ নদী ব্যবস্থা। তো এখন আমরা যে হিমালয় ড্রেনেজ সিস্টেম বা হিমালয়ের যে নদ নদী ব্যবস্থা, সেটা সম্পর্কে ডিটেলসে জানবো। দেখো, হিমালয়ের যে নদী ব্যবস্থা, সেই নদী ব্যবস্থাকে তিনটি প্রধান নদী ব্যবস্থায় ভাগ করা যায়। কি বললাম? যে হিমালয়ের নদ নদী ব্যবস্থাকে তিনটি প্রধান নদী ব্যবস্থা ড্রেনেজ সিস্টেমে ভাগ করা যায়। একটা হচ্ছে দ্য ইন্দাস রিভার সিস্টেম বা সিন্ধু নদী ব্যবস্থা। দ্বিতীয়টা হচ্ছে দ্য গঙ্গা রিভার সিস্টেম, মানে গঙ্গার যে নদী ব্যবস্থা বা গঙ্গা নদী সম্পর্কে। তৃতীয়টা হচ্ছে ব্রহ্মপুত্র রিভার সিস্টেম এবং ব্রহ্মপুত্র রিভার সম্বন্ধে। তো প্রথমে আমরা এই যে ইন্দাস রিভার সিস্টেম বা সিন্ধু নদী ব্যবস্থা বা সিন্ধু নদী সম্পর্কে আমরা ডিটেলসে জানবো। তো এই যে ইন্দাস রিভার সিস্টেমের এই ব্যবস্থার মধ্যে সবচেয়ে বড় নদী হলো এই ইন্দাস রিভারে, অর্থাৎ এই সিন্ধু নদ। ঠিক আছে, তো এর যে প্রধান উপনদীগুলো আছে, সেগুলা হলো ঝিলাম, চেনাব, রাবি, ব্যাস এবং সতলজ। এইগুলা হলো সিন্ধু নদীর প্রধান বাম তীরের উপনদী বা ইস্টার্ন সাইডের সবচেয়ে বড় যে 5টা নদী উপনদী আছে সেগুলি। এরপর আমরা জানবো যে এর ডান তীরের যে উপনদীগুলো আছে সে সম্পর্কে, অর্থাৎ যে ওয়েস্টার্ন সাইডে যে নদীগুলো আছে সেগুলো সমান। সেগুলা কি? সেগুলো হলো সিয়ক, গিলগিট, কাবুল, কুর্রম বা কুর্রাম, তারপর হচ্ছে তোচি, তারপর হচ্ছে গোমান, এইগুলা। ঠিক আছে, তো একটু আমরা ম্যাপের দিকে সাজাই। এই যে উত্তর থেকে দক্ষিণে যদি আমরা নদীগুলো সাজাই, তো প্রথমে কি পাবো আমরা? সবচেয়ে প্রথম আছে ইন্দাস রিভার, অর্থাৎ যে সিন্ধু নদী। এই সিন্ধুর যে 5টা প্রধান বাম তীরের উপনদী আছে, সেগুলো হলো প্রথম হচ্ছে এই যে দিয়েছে, যে পর হচ্ছে জিলাম, তারপর হচ্ছে চেনাব, তারপর হচ্ছে রাবি, তারপর হচ্ছে ব্যাস, তারপর হচ্ছে সতলজ। ঠিক আছে, এখানে সেগুলার দিয়ে দিয়েছি, যে পর হচ্ছে জিলাম, তারপরে হচ্ছে সি পর হচ্ছে চেনাব, তারপর হচ্ছে রাবি,
বি ফর হচ্ছে বিয়াস, আর এস ফর হচ্ছে সতলজ। ঠিক আছে, এইগুলা কিন্তু অনেক সময় দেখি যে পরীক্ষা উত্তর থেকে দক্ষিণও সাজাতে বলে, তো আমি সেইভাবেই সাজিয়ে দিয়েছি, অর্থাৎ এই উত্তর থেকে দক্ষিণে এই যে সিন্ধুর যে বাম তীরে প্রধান উপনদীগুলো আছে সেগুলা সাজিয়ে দিয়েছি। তো ঠিক আছে, আজকের ক্লাস এখান পর্যন্তই। পরের ক্লাসে আমরা এই যে ইন্দাস রিভার সিস্টেম সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করব, অর্থাৎ এই সিন্ধু নদী বা তার যে মেন উপনদীগুলা কোথায় উৎপন্ন হয়েছে এবং সেই নদীগুলার মধ্যে কোথায় কি যে ড্যাম আছে বা রিজার্ভার আছে বা যে প্রজেক্ট গুলো আছে সেগুলা সম্বন্ধে আমরা জানবো। ঠিক আছে, তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।